নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সাথে আছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৌগত মিত্র। একটি বিশেষ রায় তিনি পেয়েছেন এবং সেই রায়টা কি পেয়েছেন এবং কেন পেলেন এবং কেন এতদিন ধরে তিনি এই লড়াইটা লড়ছিলেন কলকাতা হাইকোর্টে, সমস্ত কিছু জানবো আমরা। আমরা প্রথমে জিজ্ঞেস করব, দাদা, এই যে আপনি যে রায়টা পেলেন, এটা কিসের ভিত্তিতে পেলেন এবং কি পুরো বিষয়টা কি হয়েছে? পুরো বিষয়টা হচ্ছে সমন্বয় চৌধুরী বলে একজন সহকারী শিক্ষক, গণেশগোড়া প্রাইমারি স্কুল, মানবাজার সার্কেলের সহকারী শিক্ষক, প্রাইমারি শিক্ষক। উনি 2012 সালে একটা তার উপর আক্রমণ হয় স্কুল প্রিমাইসেসে। তখন উনি আমার কাছে শরণাপন্ন হয়। তখন আমি একটা ট্রান্সফারের জন্যই সিরিজগোড়া প্রাইমারি স্কুল থেকে গণেশগোড়া প্রাইমারি স্কুলে ট্রান্সফারের জন্য রিট পিটিশন ফাইল করি অনারেবল জাস্টিস সৌমিত্র পালের কোর্টে। সেই সময় তার মহামান্য হাইকোর্টের নির্দেশে ওনাকে গণেশগড়া প্রাইমারি স্কুলের ট্রান্সফার অর্ডার পাস করেন চেয়ারম্যান। কিন্তু ওনার যে বকেয়া বেতন 1 বছরে, ওনাকে রীতিমতো বাধা দেওয়া হয়। উনি আতঙ্কে ছিলেন যে স্কুলে গেলে ওনার প্রাণহানির আশঙ্কা আছে। সেই আশঙ্কাতে উনি 1 বছর স্কুলে যেতে পারেননি। তার জন্য উনি বকেয়া বেতনের জন্য বারংবার প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যানের কাছে রিপ্রেজেন্টেশন করেন। তারপরে অনারেবল জাস্টিস সমাপ্তি চ্যাটার্জির কোর্টে একটা আমরা রিট পিটিশন ফাইল করি। সেই রিট পিটিশন ফাইল করার পরে অনারেবল জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যানকে ডিসাইড করতে বলেন। প্রাইমারি কাউন্সিল 2019 সালে তার আবেদনটি খারিজ করেন যে, এবং আবেদনের ভিত্তিতে উনি বলেন যে উনি 1 বছর যেহেতু বিদ্যালয়ে যেতে পারেননি, সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে উনি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্টে একটা রিট পিটিশন ফাইল করেন। অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই রিট পিটিশন খারিজ করেন। সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে আমি অ্যাপিল মামলা ফাইল করি অনারেবল ডিভিশন বেঞ্চে। অনারেবল জাস্টিস সোমেন সেন অ্যান্ড অনারেবল জাস্টিস উদয় কুমার এই মামলার রায় দেয় এবং কাউন্সিলের যে নির্দেশ, সেই নির্দেশ খারিজ করে দেয় এবং সিঙ্গেল বেঞ্চের অর্ডারও, ইমপিউন অর্ডারও সেট অ্যাসাইড করে কমিশনার অফ স্কুল এডুকেশনকে ডিভিশন বেঞ্চের যে পর্যবেক্ষণ সেটা খতিয়ে দেখতে বলেন। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ হচ্ছে এটাই যে সমন্বয় বাবুর বিরুদ্ধে কোনো বিভাগীয় তদন্ত বিদ্যালয় কর্তৃপক্ষ করেননি এবং এটা ওনার ইচ্ছাকৃত যাওয়ার ব্যাপারটা ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত। কারণ তাকে রীতিমতো বাধা দেওয়া হয়েছিল এবং উনি 19/12/2012 তারিখে অভিযোগ করেন থানাতে যে তাকে নিরাপত্তা দেওয়া হোক এবং সেই জন্য 1 বছর উনি যেতে পারেননি। সেই জন্য তার বকেয়া বেতন এবং 2013 যে ইনক্রিমেন্ট, পুরো ব্যাপারটাই ডিসাইড করতে বলেন কমিশনার অফ স্কুল এডুকেশনকে। এবং আমার আশা ডিভিশন বেঞ্চের যে পর্যবেক্ষণ, সমন্বয় বাবু তার ন্যায্য যা যা দাবি আছেন তা পাবেন। আচ্ছা, এইখানে যেটা প্রশ্ন সেটা হচ্ছে, মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আপনাদের এই পিটিশনটাকে খারিজ কেন করে দিয়েছেন? খারিজ করেন সেই সময়, যদি আমি অ্যাজ এ লয়ার ছিলাম না, যেই হোক, এই মামলায় কোনো এফিডেভিটের ডিরেকশন না দিয়ে 1 লাইনে ডিসমিস করেন রিট পিটিশনটা এবং চেয়ারম্যানের যে অর্ডার, সেই অর্ডারটাই বহাল রাখেন। তো সেই জন্য আমরা যেটা ডিভিশন বেঞ্চে বলি যে এখানে কোনো উইদাউট হিয়ারিং এবং উইদাউট এক্সচেঞ্জ অফ এফিডেভিট সিঙ্গেল বেঞ্চে অর্ডারটা পাস করেছে এবং চেয়ারম্যানের অর্ডারটাকেও বাতিল করা হোক। মহামান্য ডিভিশন বেঞ্চ সমস্ত দিক বিবেচনা করে চেয়ারম্যানের অর্ডারও খারিজ করে দেন এবং সিঙ্গেল বেঞ্চের অর্ডারও স্টে করে দেন, করে কমিশনার অফ স্কুল এডুকেশনকে বলেন। এবং ডিভিশন বেঞ্চে যেটা পর্যবেক্ষণ, যেখানে পিটিশনারের কোনো নেগলিজেন্সি ছিল না, কারণ পিটিশনার ইচ্ছাকৃতভাবে তো বিদ্যালয়ে যাননি সেটা নয়, কারণ তাকে রীতিমতো বাধা দেওয়া হয়েছে। আমি ডিভিশন বেঞ্চে তার কমপ্লেনটা আমি তুলে ধরি যে উনি 19/12/2020 তারিখে অভিযোগ দায়ের করেন বান্দোয়ান থানাতে। তারপরে উনি গত 1 বছর বিদ্যালয়ে যেতে পারেননি। তারপর মহামান্য হাইকোর্টের নির্দেশে উনি তার যে বিচার, ট্রান্সফার পিটিশন, রিট পিটিশন ফাইল করেন এবং ট্রান্সফার অর্ডার গণেশগড় প্রাইমারি স্কুলে উনি ফেরত আসেন। সেই জন্য সেটাই ওনার ইচ্ছাকৃত নয় এবং ওনার এগেনস্টে কোনো বিভাগীয় তদন্ত হয়নি। তাই জন্য উনি বকেয়া বেতন পাওয়ার দাবি দেন। নমস্কার, আমি সমন্বয় চৌধুরী, বর্তমানে পুরুলিয়া জেলার পানবাজার 1 নম্বর চক্রের অন্তর্গত গণেশগোড়া প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক। আমি পূর্বে সিরিজগোড়া প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলাম এবং সেখানে কর্মরত অবস্থায় 2012 সালের ডিসেম্বর মাসে কিছু আততায়ী আমার বিদ্যালয়ে প্রবেশ করে। তারা আমার অচেনা ছিল, তারা আমাকে মেরে ফেলবো এবং প্রাণে মেরে ফেলার এবং স্কুলে না আসার হুমকি দেয় এবং আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং আমি আমার যে সেই সময়কার যিনি হেডমিস্ট্রেস ছিলেন তার কাছ থেকে পারমিশন নিই এবং পারমিশন নেওয়ার পর
বান্দোয়ান থানায় যাই এবং সেখানে ডায়েরি করি, জেনারেল ডায়েরি করি, এবং জেনারেল ডায়েরি করার পর পুলিশের সহযোগিতায় বাড়িতে ফিরে আসি, এবং বাড়িতে ফিরে আসার পর খুব অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হওয়ার পর 21 তারিখে আমি আমাদের ডিপিএসসির চেয়ারম্যান মহাশয়ের কাছে চিঠি প্রেরণ করি যে আমাকে অনুগ্রহপূর্বক অন্য কোনো বিদ্যালয়ে স্থানান্তরিত করা হোক। ওই বিদ্যালয়ে আমার পক্ষে কর্ম করা প্রায় অসম্ভব এবং আমি প্রচণ্ড প্রাণের ভয়ে ভীত। কিন্তু আমার সেই আবেদন কোনো ক্রমেই ডিপিএসসিতে গ্রাহ্যনীয় হয় না। তারপর আমি সৌগততার সাথে পরিচিত হই এবং অ্যাডভোকেট সৌগত মিত্র আমাকে এই বিষয়ে সাহায্য করেন, এবং কলকাতা উচ্চ আদালতে আমার ট্রান্সফারের জন্য মামলা করি, এবং সেই মামলাতে 2013 সালে রায় হয়। রায় হওয়ার পরও ডিপিএসসি তাতে আমল দেয় না এবং গ্রাহ্যও করে না। দীর্ঘ 8 মাস পর তারা ডিপিএসসিতে হিয়ারিং করে চেয়ারম্যান মহাশয়, এবং আমাকে ট্রান্সফার করা হয় মানবাজার 1 নম্বর চক্রের গণেশগড়া প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু ওই সময়কালের যে স্যালারি, 2013 সালের যে স্যালারি এবং সেই বছরের যে ইনক্রিমেন্ট, তা আমি পাই না, এবং বারবার তার জন্য আবেদন করতে থাকি, কিন্তু আমার আবেদনকে কোনো ক্রমেই ডিপিএসসিতে গ্রাহ্য করা হয় না। পুনরায় আমি সৌগততার দ্বারস্থ হই এবং জাস্টিস সমাপ্তি চ্যাটার্জির কোর্টে, অনারেবল জাস্টিস সমাপ্তি চ্যাটার্জির কোর্টে আমরা আবার পুনরায় মামলা করি, এবং সেই মামলাতেও আমার ফেভারেই রায় হয়। কিন্তু ডিপিএসসি পুনরায় হিয়ারিং করে আমার সেই দাবিকে নস্যাৎ করে, এবং তারা মানতে চায় না যে আমি বিপদগ্রস্ত হয়ে স্কুল যেতে পারিনি। তারা বলতে চায় যে আমি নিজের ইচ্ছায় স্কুল যাইনি, এবং ওনারা আমার ওই আবেদনকে গ্রাহ্য করেননি। তখন আমি আবার পুনরায় সৌগততার দ্বারস্থ হই, এবং সৌগততার সহযোগিতায় ডিভিশন বেঞ্চে এই মামলাকে আমরা নিয়ে যাই, এবং ডিভিশন বেঞ্চে মহামান্য জাস্টিস সৌমেন সেন এবং উদয় কুমারের আদালতে আমাদের এই মামলার আমাদের পক্ষে রায় হয়, এবং আমাদের দাবিগুলি সমস্তই জাজেরা তাদের অবজারভেশনে রেখেছেন, এবং স্কুল এডুকেশন দপ্তরের যিনি কমিশনার, তাকে ওনারা আদেশ দিয়েছেন যাতে আমার বিষয়টি কনসিডার করা হয়, এবং আমার 2013 সালের স্যালারি এবং 2013 সালের যেটি পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট এবং যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য কনসিডার করার জন্য বলা হয়। এবং দীর্ঘ 11 বছর লড়াই পর এই জয়লাভে আমি অত্যন্ত খুশি, এবং সৌগতদাকে আমি এর জন্য বারংবার ধন্যবাদ জানাই। তার জন্যই আমি আজকে আমার এই দীর্ঘ 11 বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি। আচ্ছা, বিভাগীয় তদন্তটা যে বলছেন, কেন হবে, কেন ওটা কেন হবে? এখানে আইনে একটা কথা বলি, যদি কোনো মানুষ বিদ্যালয়ে না যান, আনঅথরাইজড অ্যাবসেন্স থাকে, সেখানে আইনে বলা হচ্ছে শোকজ নোটিশ করা উচিত ছিল অন দ্য গ্রাউন্ড অফ আনঅথরাইজড অ্যাবসেন্স। কোনো কিচ্ছু, নট এ সিঙ্গেল নোটিশ, কোনো কিছুই করা হয়নি ওনার বিরুদ্ধে। এবং ওনার তো প্রথম কথা, ওনার নিজের তো অনিচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃত দোষ নয়, কারণ উনি বিদ্যালয়ে যেতে পারেননি, তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। প্রাণের আতঙ্কে উনি ওনার নিরাপত্তার জন্য পুলিশের কাছে দ্বারস্থ হন। পুলিশ তখন তাকে নিরাপত্তা দিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়। তারপরে উনি হাইকোর্টের শরণাপন্ন হন। হাইকোর্ট রিট পিটিশনের বেসিসে চেয়ারম্যান ওনাকে ট্রান্সফার অর্ডার যেটা পাস করেন গণেশগড়া প্রাইমারি স্কুলে। স্কুলটা কোথায়? স্কুলটা হচ্ছে মানবাজার সার্কেল। দুটো স্কুল, প্রথমে উনি ছিলেন নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শিরিষগড়া প্রাইমারি স্কুল, সেখান থেকে উনি গণেশগড়া প্রাইমারি স্কুল চলে আসেন। এখন ক্লায়েন্ট কি বলছেন? ক্লায়েন্ট এখন খুবই খুশি। এই যে বিচার, এই যে লড়াই, 2012 সাল থেকে উনি লড়াই করছেন, আজকে 2023, উনি আমার এবং মহামান্য হাইকোর্টের প্রতিও যথেষ্ট মানে আস্থা রেখেছেন। সেই আস্থার ফল উনি ডিভিশন বেঞ্চের যা পর্যবেক্ষণ ভীষণ ভালো মানে ভাবে বলেছেন। ডিভিশন বেঞ্চ যেটা বলেছেন, সেখানে বলেছেন যে কোনো বিভাগীয় তদন্তের ক্ষেত্রে হয়নি এবং ওনার ইচ্ছাকৃত কোনো ত্রুটি ছিল না, এবং উনি কমিশনার স্কুল এডুকেশনকে এই পার্টটা স্যাটিসফাই করতে পারেন, এটাও ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছে। আচ্ছা, আর একটা জিনিস বলছি, যেটা আমার মনের মধ্যে প্রশ্নটা জাগছে, সেটা হচ্ছে যে আপনার যে ক্লায়েন্ট, সে মামলা করেছে, তার তো দোষ ছিল না যে সে চাকরিতে আসতে পারেনি, তাকে থ্রেটনিং করা হয়েছে নানান কারণে, এবং কারণ আছে, এর পিছনে কারণ আছে, এবং সেটা উনি অভিযোগ থানাতে জানিয়েছিলেন সেই সময়। হ্যাঁ, এইবার যেটা হচ্ছে প্রশ্নটা, সেটা হচ্ছে যে এই যে দীর্ঘদিন যে লড়াই করলেন উনি, কলকাতা হাইকোর্টে হোক বা লোয়ার কোর্টে হোক, ডাইরেক্ট তো হাইকোর্টে নিশ্চয়ই আসেননি? না, ডাইরেক্ট হাইকোর্টে এসেছে। কারণ রিট পিটিশন আমরা ডাইরেক্ট আর্টিকেল 226 এ হাইকোর্টেই ডাইরেক্ট করি। 2012 সালে উনি প্রথমে থানায় প্রাথমিক অভিযোগ করেন নিরাপত্তার জন্য, পুলিশ সেই নিরাপত্তা দিয়ে ওনাকে বাড়িতে ফেরায়, কিন্তু সে তো বিদ্যালয়ে যেতে তাকে বাধা দেওয়া হয়, সেই জন্য উনি হাইকোর্টে অন্য বিদ্যালয়ে যাতে ওনাকে ট্রান্সফার করায় বা বদলি করায়, সেই জন্য উনি রিট পিটিশন করেন।
আচ্ছা, তখনকার বিচারপতি। এইবার যেটা হচ্ছে যে এই যে দীর্ঘদিনের লড়াইয়ের তো ওনার একটা টাকা খরচা হয়েছে, হ্যাঁ প্লাস হচ্ছে যে বছরটা উনি স্যালারিটা পেলেন না, হ্যাঁ সেই বছরের স্যালারিও যদি যোগ করে যারা পুরো ইন্টারেস্ট বিষয়, হয়। পুরো ইন্টারেস্টের পার্টটা বলেন, পুরো বকেয়া বেতন এবং ওনার যে 2013 ইনক্রিমেন্ট, পুরো ইস্যুটাই ডিভিশন বেঞ্চের যে পর্যবেক্ষণ, ওই পর্যবেক্ষণ অনুযায়ী কমিশনার অফ স্কুল এডুকেশনকে ডিসাইড করে ওনাকে, সেক্ষেত্রে ওনার যদি লিভ রেগুলারাইজেশনের পার্টটাও আছে, যেহেতু 1 বছর জানি, সেই লিভ রেগুলারাইজেশনটাও কমিশন অফ স্কুল এডুকেশনকে করতে হবে। এবং চেয়ারম্যানের অর্ডার যে মানে ভুল ত্রুটি আছে চেয়ারম্যানের অর্ডারে ডিপিএসসি পুরুলিয়ার, সেইটাও ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছে। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, যেটা হচ্ছে যেহেতু এই মুহূর্তে অভিজিৎ গাঙ্গুলি একটা বড় নামকরা একজন বিচারপতি, ঠিক আছে, উনি সেই সময় একতরফা মানে শোনেননি যেটা আপনি না বলছেন, অনলাইনের অর্ডারে খারিজ করেছে। এটা কি এবং মন্তব্য করেছে পিটিশনার চ্যালেঞ্জেস দ্য ইমপিউন অর্ডার, দ্য পিটিশন ইজ ডিসমিসড। সেই আচ্ছা, অর্ডারকে আমরা এটা কি করা যায় এরকম ভাবে? মানে আমরা কেন বলছি, বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের প্রবলেম কিন্তু উঠে আসছে যে যে হঠাৎ করে কেউ আসেনি অথচ একতরফা দিয়ে দিলাম, এরকম অভিযোগ হচ্ছে কলকাতা হাইকোর্টে। জবাব দাখিল করা বা এফিডেভিট ইন অপোজিশন যেটা বলি বা রিপ্লাই, আমরা এফিডেভিটের কোনো ডিরেকশন দেননি, এক লাইনে অর্ডার হয়, সেই অর্ডারকে আমরা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করি যে এখানে কোনো এক্সচেঞ্জ অফ এফিডেভিটে কোনো ডিরেকশন নেই ইমপিউন অর্ডারে, এবং আমরা চেয়ারম্যানের অর্ডারও সেট অ্যাসাইড চাই, আমরা সিঙ্গেল বেঞ্চের অর্ডারও সেটা, আমরা সেই বিচার পেয়েছি। আপনার কেমন লাগছে এখন? ভীষণ ভালো লাগছে, কারণ আমি প্রচন্ডভাবে ফাইট করেছি, এবং এখান থেকে আমি বলি রাজ্য সরকার এবং কাউন্সিলের তরফ থেকে প্রচন্ডভাবে এই মামলায় বিরোধিতা করা হয় এবং টেকনিক্যাল পয়েন্টে বিরোধিতা করা হয়, যা আমি কোর্টকে স্যাটিসফাই করতে পেরেছি, সেই জন্য আমার ক্লায়েন্টও বিচার পেয়েছে। এবং এই ক্ষেত্রে ওরা যে পয়েন্টটা নিয়েছিল যে চেয়ারম্যানের অর্ডার চ্যালেঞ্জ করি, পুরোপুরি ভুল। যে অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার অর্ডারে বলে দিয়েছেন পিটিশনার চ্যালেঞ্জেস দ্য ইমপিউন অর্ডার। সেক্ষেত্রে আমাদের যে লড়াই, কিন্তু রাজ্য সরকার থেকে চরমভাবে বিরোধিতা করে, কিন্তু আদতে কিছু ফল হয়নি। আদতে আমাদের সহকারী শিক্ষক সমন্বয় বাবু জয় পেয়েছেন এবং চেয়ারম্যানের অর্ডার বাতিল করে দিয়েছে এবং সিঙ্গেল বেঞ্চের অর্ডার। একটা প্রশ্ন করতেই হচ্ছে, কারণ আপনি নিজে একজন মানে বলা যেতে পারে রাজ্য সরকার মানে অনেকটা কাছের লোক, মানে তৃণমূল কংগ্রেস বলা যায়। আমি একটা সময় ছিলাম এবং বিচারপতি এজলাস বয়কটের যে সময় জাস্টিস মান্থার এজলাস বয়কট, আমি সেই প্যানেল থেকে সরে আসি এবং আমার প্রতিটা মামলা যদি আপনি দেখেন, প্রতিটা মামলা কিন্তু রাজ্য সরকারের বিরোধিতা, আমি লিটিগেন্টদের হয়ে মামলা করি, এটা আমি এর আগেও বলেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। আমার কাছে লিটিগেন্টরা আছে, কারণ আজকে ধরুন এই যে পেনশনের যে মামলা, যে ফৌজদারি মামলা থাকলেও একজন শিক্ষক তার ফুল পেনশন পাবেন, বা হায়ার স্কেল অফ পে, এই ডিভিশন বেঞ্চে, যে ডিভিশন বেঞ্চে সমন্বয় বাবু রায় পেয়েছেন, এই ডিভিশন বেঞ্চে আমি 20 বছরের বকেয়া বেতন বের করে দিয়েছি। হায়ার স্কেল অফ পে তুলসী মাহাতো বলে একজন শিক্ষকের 20 বছরের, এই ডিভিশন বেঞ্চে। সেই জন্য আমি সবসময় লিটিগেন্টদের হয়ে মামলা করি, আমি কোনো রাজ্য সরকারের পক্ষে নই। রাজ্য সরকারের আমার যতগুলো রায়, সে আপনি সিনিয়র সিটিজেন ম্যাটার দেখতে পারেন, আপনি আদিবাসীদের মামলা দেখতে পারেন, জাস্টিস মান্থার যে রায়গুলো দিয়েছিলেন, সেই আদিবাসীদের তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া বলুন, একজন বৃদ্ধ মামার বাড়ি ফিরিয়ে দেওয়া, সবগুলো আমি প্রতিটা মামলাই আপনি যদি আমার দেখেন, প্রতিটা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে। এবং আমি যখন রাজ্য সরকারে ছিলাম, আমি রাজ্য সরকারের জন্য অনেক ভালো ডেডিকেটেডলি করেছি, কিন্তু আমি যখন চলে আসি আমি লিটিগেন্টদের হয়ে করি, এটা আমি বারংবার বলি সব সময়। মানে এতে আপনার অসুবিধা হয় না? না, আমার এতে ভালো হয়, এবং আমার লিটিগেন্টরা আজকে সমন্বয় বাবু, তুলসী বাবু, খালিদ আনসারি, এরা যে বিচারগুলো পাচ্ছেন, এটা আমার সব থেকে বড় জয়। আর অনেক আইনজীবী আছেন, যেহেতু আপনি একজন আইনজীবী, দেখা যাচ্ছে ধরুন যারা তৃণমূলকে ভালোবাসেন বা তৃণমূলের পক্ষে বা রাজ্য সরকারের পক্ষে, তারা সর্বদা একটা ইয়ে নিয়ে চলে যে আমি এর হয়েই করব, অন্য কিছু করব না, এই যে টাইপের, এইটা থেকে আপনি তাদেরকে কি বলবেন, কি বার্তা দেবেন? আমাদের পরিচয়, আমরা আইনজীবী, যে কোনো মানুষ তার শরণাপন্ন একজন আইনজীবী, সেখানে আমাকে কোনো পার্টির কালার দেখার নেই। আমি অ্যাজ এ লয়ার আমি কাজটা করবো। যে কোনো মানুষ, যে কোনো একটা গির্দা মানুষ আসুক, গরিব মানুষ, আদিবাসী, তারা কোনো কালার দেখে আসেনি, একজন আইনজীবীকে অত কালার দেখা উচিত না, এটা আমি বলবো। অ্যাজ এ লয়ার পরিচয়টা থাকা উচিত, যেটা আমি আমার বিচারপতি এজলাস বয়কটের সময় আমি সেটাই বলেছিলাম, আমার পরিচয় আমি অ্যাজ এ লয়ার, সেই জন্য আমি সেখানে প্রতিবাদও করেছিলাম। আপনারা সেটা জানেন, সমস্ত সংবাদ মাধ্যম সেটা জানেন।
একদমই সৌগতা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমরাও কিন্তু এই জিনিসটাই বলছি যে এখন দেখবেন বহু সংবাদ মাধ্যম আছে বিভিন্ন পক্ষ নিয়ে চলে, যে একটা সংবাদ মাধ্যম হচ্ছে এই কালার, আর একটা সংবাদ মাধ্যম হচ্ছে এই কালার। ইউটিউব চ্যানেলগুলো একটা মাধ্যম, মানে এই কালার ওই কালার একটা বোঝা যাচ্ছে যে এরা এই পক্ষ নিয়ে কথা বলছে। আমরা কিন্তু যেটা বলছি, যেটা সৌগতদা বললেন, যে লয়ার হোক, যার যেটা কাজ সেই কাজটা তার করা উচিত। সে সমর্থন করতে পারে, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেই ব্যক্তিগত ব্যাপারটা প্রফেশনাল জায়গায় যাতে প্রকাশ না পায়। আমরা কিন্তু দর্শক এই জিনিসটাই চাইছিলাম, এবং এই জন্য সৌগতদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে আমরা যেটা চাইছি সেই চাওয়ার সাথে কিন্তু অনেকটাই মিল আছে। তিনি কিন্তু রাজ্য সরকারের অনেক ভালো ভালো আইনি লড়াই লড়েছেন, রাজ্য সরকারকে সমর্থন করেছেন, কিন্তু তারপরেও একের পর এক যদি মামলা দেখেন, তাহলে দেখবেন যে ওনার মামলাগুলো কিন্তু সাধারণ মানুষের পক্ষে হয়ে লড়াই করেছেন। সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধেই তাকে লড়তে হয়েছে। তার মানে কি, তিনি প্রথম হচ্ছেন একজন আইনজীবী। এই জিনিসটাই কিন্তু দর্শক আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম, যে নিরপেক্ষ থাকুন এবং নিরপেক্ষ থেকে সাধারণ মানুষের লড়াইয়ে সামিল হন। আর দেখতে থাকুন সংবাদ আবির্ভাব। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।